দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শেখ হাসিনা দেশ বিক্রি করে না, যারা বলে তারা পাকিস্তানের দালাল। ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বেনজির মতিউরের সপরিবারে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, যদিও বেনজির আহমেদ সপরিবারে বিদেশ গেছেন এই নিষেধাজ্ঞার আগেই। আর মতিউর রহমান কোথায় আছেন তার কোনো হদিস কারো হাতেই এখন পর্যন্ত নেই। বেনজির মতিউরের লাগাম ধরবে কে, এই শিরোনাম নিয়ে আমরা আজকে কথা বলবো। স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমরা শুরুতে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু শুরুতেই প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে একটু কথা বলতে চাই। প্রধানমন্ত্রী এক প্রশ্নোত্তরে বলেছেন শেখ হাসিনা দেশ বিক্রি করে না, তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী ভারত এবং চীন। দেশের জন্য লাভজনক প্রস্তাব কি বেছে নেওয়া হবে এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার বিশ্লেষণ দিয়ে শুরু করতে চাই জনাব মোস্তফা কামাল। জি, ধন্যবাদ আপনাকে। একেবারে সাম্প্রতিক বিষয় শুরুতে এনেছেন, আজকের খুব আলোচিত বিষয় সেটা। আর মাননীয় প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনটা, সেটা অনেকটা প্রথাগত বিষয় বা কনভেনশনের মতো। বাইরে থেকে এলে তিনি ওই বিষয়ে একটা সংবাদ সম্মেলন করেন। তো আজকেরটা ছিল তিনা ভারত সফর। তো ভারত সফর এক মাসে মাননীয় প্রধানমন্ত্রীর ঘটনাচক্রে দুবার ভারত সফর হয়েছে। আবার সামনেই আছে চীন সফর। তো ভারত প্রশ্নে আমাদের এখানে খুব প্রাসঙ্গিক হচ্ছে তিস্তা চুক্তি। আজকে একসাথে দুটো সংবাদ। একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিস্তা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা অত্যন্ত ইতিবাচক। ঠিক এই খবরটার সমান্তরালে খবর আছে পশ্চিমবঙ্গের মমতার। তিনি যেটা একদম স্পষ্ট করে বলেছেন যে পশ্চিমবঙ্গকে আলোচনার বাইরে রেখে বা গুরুত্ব না দিয়ে যেন বাংলাদেশকে পানি দেয়া না হয়, এই মর্মে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা চিঠিও লিখেছেন। আবার নরেন্দ্র মোদী কিন্তু আশ্বস্ত করেছেন। আবার তৃতীয় সংবাদ যেটা, যে চীনও এই বিষয়ে আগ্রহী, প্রকল্প বাস্তবায়ন অর্থাৎ তিস্তার প্রকল্প। তো অর্থাৎ এক সেন্সে আপনি ধরতে পারেন যে আমাদের গুরুত্ব বেশ বাড়ছে বা তিস্তার গুরুত্ব বেড়েছে, অথবা তিস্তার দিকে চোখ গেছে দুটা দেশেরই। এই প্রশ্নটাও কিন্তু আজকে সংবাদ সম্মেলনে এসেছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলার চেষ্টা করেছেন যে ভারত এবং চীন দুটার প্রস্তাবে তিনি ভালো করে দেখবেন, দেখে দেশের স্বার্থে যেটা কাজে লাগবে সেটাই নেবেন। আর সেই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেই তথ্যটা, সেটা তিনি আবার আমাদেরকে শুনিয়েছেন, গণমাধ্যমকে শুনিয়েছেন, যে পূর্ববর্তী একটা টিম আসবে যারা এই বিষয়ে পর্যবেক্ষণ করবে, গবেষণা করবে, কারিগরি দিকটা দেখবে। অর্থাৎ ওভারঅল বলা চলে আমাদের জন্য ছোট দাগের হোক আর মোটা দাগের হোক একটা সুসংবাদ, অন্তত তিস্তার প্রশ্নে। জি, নিশ্চয়ই আমরাও আশা করতে চাই যে বাংলাদেশের আসলে এই প্রকল্পটি নিয়ে, বাংলাদেশের সবই খুবই কাঙ্ক্ষিত একটি প্রকল্প। এই প্রকল্প বাংলাদেশের অনেকদিন ধরে আলোচিত, হয়তো বাংলাদেশ নেবে এবং প্রধানমন্ত্রী সে আশ্বাসের জায়গাটিও কিন্তু দিয়েছেন। আমরা একটু যেতে চাই জনাব ইলিয়াস খান আপনার কাছে। প্রধানমন্ত্রীর ভারত সফরে দুটি চুক্তি, 5টি সমঝোতা স্মারক, 3টি চুক্তি নবায়ন সহ 10টি নথি সই হয়েছে এবং আজকে বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে এইসব চুক্তিগুলো নিয়ে আসলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। সম্পাদিত চুক্তির কারণে বলেছেন যে দেশের স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হওয়ার শঙ্কা রয়েছে, এমন কথা তিনি বললেন। আসলে সবসময় আমরা দেখি যে বিরোধী দল তো বিরোধী রাজনীতি বা বিরোধী স্ট্যান্ড নেয়, কি বলবেন আসলে? আপনাকে ধন্যবাদ। এবং আমার সহ আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কামাল ভাই খুব আশান্বিত হয়েছেন। আমি শুনলাম একটু আগে যে তিস্তা প্রকল্প নিয়ে, যেখানে আলোচনাই ছিল না, ওখানে আলোচনা এসেছে। এটা বোধহয় চুক্তি না, আমি যতটুকু জানি যে আমরা যে প্রথম একটু আগে যেটি বললেন ফখরুল সাহেব, যে সমঝোতা হয়েছে, চুক্তি হয়েছে, বাট আমাদের যে কাঙ্ক্ষিত বিষয় ছিল, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যখন ইন্ডিয়ায় প্রেস কনফারেন্স করেছেন বা গণমাধ্যমের সাথে কথা বলেছেন, আমরা কিন্তু তিস্তা নিয়ে একটি কথাও শুনিনি। হঠাৎ করে, কারণ মানুষের মূল দাবি হচ্ছে এই যে ব্লু ইকোনমি, নানা কিছু হয়েছে, সমঝোতা স্বাক্ষর, এগুলো অনেক বাংলাদেশের সাধারণ মানুষ বোঝে না। বাংলাদেশের সাধারণ মানুষ বোঝে যে আমরা পানি পাচ্ছি না, আমাদের তিস্তা চুক্তি পানি দিতে হবে, পানি দাও। আরেকটি বোঝে আমাদের সীমান্তে ডেডলিয়েস্ট বর্ডার বলা হয় বাংলাদেশ এবং ভারতকে। যেমন বাংলাদেশ সরকার বলতে চায় যে আমরা অকৃত্রিম বন্ধু এবং ভারতকে এমন কিছু দিয়েছে যে তারা কোনোদিন ভুলবে না, কিন্তু প্রতিদিন আমাদের সীমান্তে মানুষ হত্যা করা হচ্ছে প্রায় দিনই, এবং এটা একপাক্ষিক। কিন্তু আমাদের এখানে লোক মারা হয়, সকল মৃত্যুই করুণ বা এর সাপোর্ট করা যায় না, কিন্তু এক পক্ষের লোককেই মারা হয়, শুধু বাংলাদেশের লোকজন মারা। আপনি দেখবেন যে দুই বৈরী রাষ্ট্র সৃষ্টির পর থেকে পাকিস্তান এবং ভারত
সেখানেও কিন্তু আমরা শুনবো না যে প্রতিদিন বা মাসে কয়েকবার মানুষ হত্যা করা হচ্ছে। তো আমি যেটা বলতে চাই, তিস্তা চুক্তি নিয়ে, তিস্তা প্রকল্প নিয়ে যেটি বলা হচ্ছে, এটি কিন্তু চীন অনেক আগে আগ্রহ দেখিয়েছে। এবং আজকে আমি গণমাধ্যমে দেখে আসলাম মাননীয় প্রধানমন্ত্রী যে 3 সফরে যাবেন, সেখানে এই বিষয়টি, এবং চীন বোধহয় অনেক দূর এগিয়েছিল। এবং একটা অন্তরালে কথা আছে যে ভারতের বিরোধিতার কারণে এই চুক্তিতে সরকার, এই প্রকল্প যে চীন যে সহযোগিতা করতে চায়, আমি জানি না কতটুকু সত্য, সেটিতে মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার যায়। তো আমরা দেখতে চাই এখন দু দেশের মধ্যে কি এক ধরনের যুদ্ধ শুরু হয়েছে যে এই প্রকল্পটি কে বাস্তবায়ন করেন, বা কারণ ভারত এটি মনে করে যে এটি তাদের সিকিউরিটির জন্য এটি প্রবলেম হবে, সে কারণে এখন তারা আগ্রহ দেখেছে। কিন্তু আমরা যে 2011 সাল থেকে আমার উত্তরবঙ্গ যে কি বলে যে পানি পাচ্ছে না, নানা ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে, তারপরে কৃষি উৎপাদন অনেক ব্যাহত হচ্ছে, সেই চুক্তি নিয়ে আমার মনে হয় এই সফরে খুব ভালো কিছু, কারণ আমরা কিন্তু জানি যে মনমোহন সিং যখন 11 সালে এসেছিলেন, 2011 সালে, তখনই কিন্তু চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মমতা ব্যানার্জি তিনি বাধা দিচ্ছেন। বলা হয়, এটি অনেকে বিশ্বাস করতে চান না, যে আসলে যদি কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে এবং তার যে প্রাদেশিক সরকার রয়েছে তাকে বুঝিয়ে শুনে যদি আমি প্রকৃতপক্ষে মেন করি, এটি কঠিন কিছু না। কিন্তু আমরা কিন্তু আজ পর্যন্ত এই চুক্তিটি দেখিনি এবং খুব কষ্ট হয়। একটু আগেই বলেছি, এই চুক্তির ব্যাপারে আমরা সকলে আশাবাদী এবং প্রকল্পের ব্যাপারে আশাবাদী হওয়া ছাড়া আর আমাদের কি আছে? আশাবাদী শুধু একটি কথাই আমি বলি, যে এই যে আমাদের ট্রেন যোগাযোগের কথা বলে, 7 স্টার ট্রেনে যাবে, মালবাহী ট্রেন, এই মালবাহী ট্রেনে কি মাল যাবে সেটি কিন্তু এখনো স্পষ্ট হয়নি, আমরা কিন্তু এখনো জানি না। শুধু মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে, উদ্বেগ থাকাও অস্বাভাবিক কিছু না। সেটি নিশ্চয়ই কোনো চেক ছাড়া নিশ্চয়ই বাংলাদেশে ঢুকবে না, এমন হয়তো থাকবে কোনো, সেটি আমরা আশা করতে চাই। সেটি জি, আমি একটু যেতে চাই, আমরা আমাদের যে প্রসঙ্গ বেনজির মতিউরদের লাগাম ধরবে কি, এই প্রসঙ্গে একটু আসতে চাই। মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। প্রথমে আসলে আজকে আমরা দেখলাম যে খবরের যে শিরোনামগুলো, অবৈধ সম্পদ অর্জনে সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল হাশেম ও তার স্ত্রী তাহরিনা বেগমের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। আরও কয়েকটি খবর আছে, ক্ষমতার অপব্যবহার, প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন। এবং আরও একটি বিষয় হচ্ছে তো অবৈধ সম্পদ অর্জনে অগ্রব্যাংকের সিবিএ সভাপতি নজরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের। 3টি বিষয়। এবং আমরা তো জানি যে বেনজির এবং মতিউর মানে দুর্নীতির মূল এবং পাশাপাশি পুলিশের আরেকজন কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার কথাও আসছে। দুর্নীতিতে আসলে কে গিয়ে, আমলা, নেতা, না দুর্নীতির লাগামটি আসলে ধরবে কি? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। কে গিয়ে সেটা বের করা বোধহয় একটু কঠিন হবে। শুরুতে যখন প্রতিযোগিতা চলছে, জি, তারা হয়তো বা শেষ পর্যন্ত রায় দিতে হবে যুগ্ম চ্যাম্পিয়ন সবাই, ফার্স্ট সেকেন্ড করাটা খুব কঠিন হবে তাদেরকে। এক একজনের একটা ধরন এক এক রকম। কারো হয়তো সমতলে জমিন বেশি, কারো উপরিতলে অর্থাৎ পাহাড়ে বেশি, কারো হয়তো দিঘি বেশি, কারো হয়তো পুকুর বেশি, কারো হয়তো গবাদি পশুর খামারটা বড়, কারো হয়তো পোলট্রি খামারটা বড়। এই ফ্ল্যাটের সংখ্যা নিয়ে কিন্তু প্রতিযোগিতা, ফ্ল্যাট নিয়ে আছে, প্লট নিয়েও আছে। অর্থাৎ এই নানান সূচকে ফার্স্ট সেকেন্ড নির্ণয় করা কঠিন হবে। অর্থাৎ আলটিমেটলি সব যদি বলি, এক গোয়ালেরই গরু সব, নাম ভিন্ন ভিন্ন, কাম কিন্তু একই। তো যখন বেনজির সাহেবের কথা আসছিল তখন আমরা কথার ছলে এমনও বলেছে যে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি একটা নজির। কি বোঝাতে চেয়েছেন? মানে আমলা, নেতা, মোটামুটি আপনি আমলারা তো রাজনীতি করে না, না, কিন্তু আবার একেবারে যে করে না তাও নয়, করায় কখনো কখনো বা করার সুযোগ দেয়। তো আপনি যদি উদাহরণ ধরেন, বেনজির বা মিয়া সাহেবের নাম হচ্ছে আসাদ সাহেব, অথবা আরও যে সব ভাই সাহেবেরা আছে, জমিন কিনা আপনি ধরেন, একটা জমিন কি মুখে বললে কেনা যায়? একটা জমিন কেনার কিন্তু প্রক্রিয়া আছে, যত বড় পদেই থাকুক। অর্থাৎ ওনার এই প্রক্রিয়াটা করে দিয়েছেন কারা? স্থানীয় প্রশাসনের সবচেয়ে ছোট যদি সাব রেজিস্ট্রার ধরেন আপনি, জমি তো কিনতেই পারে। হ্যাঁ, কিনতেই পারে, যে চাইলেই কেনা যায় না। আলু পটলের মতো কিনে বাড়িতে চলে গেলাম তা নয়। অর্থাৎ এখানে কিছু সাহেব, মোসাহেব, কিছু আটদালি, কিছু খানসামা, অনেকের ফাংশন আছে। এরা কারা? এদের কথা কিন্তু এখনও আসেনি। একজন বেনজির সাহেব গিয়ে হেঁটে হেঁটে জমিন কিনেছেন, কোরবানির হাটের মতো গরু কিনেছেন তিনি, বিষয়টা কিন্তু এরকম না। অথবা অনলাইনে কিনেছেন, তাও না। অর্থাৎ একটা আয়োজন ছিল। তো ওনাকে এই পাহাড়ে নিয়ে গেছেন কে? ওনাকে সমতলে এনেছেন কে? ওনাকে গোপালগঞ্জে হিন্দু সম্পত্তি কিনতে নিয়ে গেছেন কে? প্রত্যেকের কিছু পেছনে কিছু কারবারি। যারা নিয়ে গেছেন তাদের কি দায়? অবশ্যই দায় আছে, তারা বেনিফিশিয়ারি।
অবশ্যই তারা বেনিফিশিয়ারি। আপনার এখানে বিবেচনায় নিতে হবে এই ফ্যাক্টরিটা কোথায়, বেনজির উৎপাদনের ফ্যাক্টরিটা কোথায়, আসাদ মিয়া উৎপাদনটা হয় কোথায়। এই জন্য আমি বলছি একই গোয়ালের। তো যদি আপনি গোয়াল অপছন্দ হয় যে খারাপ শব্দ, তাহলে ফ্যাক্টরি বলেন, কোথায় তাদের উৎপাদনটা হয় এই জিনিসগুলোর। তো এখন তারা আমাদের মধ্যেও তো একটা অবিশ্বাস জন্মে গেছে। এখন যদি কেউ সুন্দর কথা বলে, মানুষ কিন্তু বেনজিরের ছায়া দেখে। খুব সুন্দর সুন্দর কথা কিন্তু বেনজির সাহেব বলতেন, আসাদ সাহেবও বলতেন, খিচুনিও দিতেন, আসতেন গুটাতেন, খুব সুন্দর সুন্দর কথা বলতেন। এতে করে মানুষের মধ্যে কিন্তু একটা অবিশ্বাস জন্মে গেছে। কাউকে সুন্দর কথা বলতে দেখলেও মানুষ আগে ধরে নেয় যে আরেকটা বেনজির কিনা। মতিউর রহমান সাহেবের কথা ধরেন, দেখতেও সুন্দর, বলতেও সুন্দর, হাসিও সুন্দর, চমৎকার মানুষ, রেজাল্ট ভালো। কিন্তু আস্তে আস্তে কি দেখা গেল যে ওনার ছেলেটাও সুন্দর, ছেলে যে ছাগল কিনেছে ওটাও সুন্দর, আবার বউ একটার পর একটা বের হয়, ওগুলোও সুন্দর। অর্থাৎ তাদের কোথাও কোনো ঘাটতি কিন্তু হয় না। এই সমাজ কিন্তু তাদেরকে প্যাট্রোনাইজ করে। আপনি খবর নিয়ে দেখেন, বিভিন্ন পাড়া মহল্লায়, মসজিদ, মাদ্রাসায় তাদের কত অবদান, তারা আদাব সালাম কী পরিমাণে পান, শ্বশুরবাড়িতেও তারা কদর পান বেশি। তো ঘর থেকে কোথাও তাদেরকে কেউ ভেটো দিয়েছে? অন্তত দুলাভাইদেরকে অন্তত বলতে পারে না শালারা যে দুলাভাই আর বিয়ে করেন না, রাগাইয়েন না। অথবা বউ কি বলতে পারে না যে তুমি আর সামনে যাইও না, বা মেয়েটা কি বলতে পারে না যে বাবা তুমি তো অনেক দূর আগে গেছো, আর যাইও না। অর্থাৎ ঘর থেকে যে একটা শাসন বারণের প্রশ্ন আছে, শাসন বারণ বলতে গায়ে হাত তোলা না, ছোট্ট করে একটা কাশি দেওয়া তো শাসন। আমি যখন একটা ভুল করতে থাকবো, আপনি যখন ছোট্ট করে একটু কাশি দিবেন, আমি মনে করে নেব যে আমার আপনি কারেকশান দিচ্ছেন। তারা কিন্তু কোথাও কারেকশানও পান নাই। বেনজির সাহেবরা নিয়ে কিন্তু প্রশংসা কে না করেছে এদেশে, যে এরকম আইজি বাংলার জমিনে আর আসে নাই, এত স্মার্ট লোক। কিন্তু পরবর্তীতে একে একে কী ধরা গেল যে উনি শেষ পর্যন্ত ফেক একটা ডক্টরেট পর্যন্ত করে ফেলেছেন। লাগামটা ধরবে কি এদের? লাগামটা যার হাতে সেই ধরবে। আর লাগামটা কার হাতে এটা নিশ্চয় আপনিও জানেন, দর্শকরাও জানে। অতএব লাগাম টানার বিষয়ে এখানে যদি আপনি সত্যি জানতে চাই লাগামটা কার হাতে, লাগামটা আমার হাতেও তো একটু একটু আছে। আমি তো তাদের সংবাদ কভার করেছি, অর্থাৎ লাগাম তো আমার হাতে একটু একটু ছিল। এইভাবে যদি বিশ্লেষণ করেন কাউকে দায়ী না করে, তো ওই ক্ষেত্রে একটু যদি শাসন থাকতো রাষ্ট্রীয় পর্যায়ে থেকে, যেটা সত্য কথা, দল থেকেও তো শাসন করা যেত। বেনজির সাহেব যখন বিরোধী দলকে হুঙ্কার দেন, পুলিশকে নির্দেশ দেন যে অস্ত্র কোমরে থাকে কেন, এটা থাকবে হাতে, সবাই কিন্তু বাহবা দিয়েছে। সরকার থেকেও বলা যেত যে এইসব কথা বলার জন্য তো আমাদের দলের সাধারণ সম্পাদক আছেন, ভারতীয় একজন মন্ত্রী আছেন, তারা প্রতিদিন সকাল সন্ধ্যা বিএনপি বিষয়ে কথা বলেন, তুমি বলো না বাবা, আমাদের লোক আছে এটা বলার। একই কাজ বেনজির সাহেব করেছেন, আসাদ সাহেবও করেছেন। মতিউর সাহেবের দেখেন, ওনার সম্পত্তি বাংলার চারদিকে, সে বরিশাল থেকে শুরু করে নরসিংদী পর্যন্ত। ভাই বরিশাল কিন্তু কম, অনেক হয়তো বরিশালে কম, বরিশালে হয়তো কম করেছেন। তো ট্র্যাজেডি কি, উনি একজন মেধাবী ছাত্র নিঃসন্দেহে। আমি আপনার কাছে আসবো সুশাসনের কথা বলছি। ওনার এই অবনতিটা কেন ঘটলো, কারা ঘটালো, কার কার অবদান এখানে, এগুলো আলোচনায় আসা উচিত। একজন মতিউর সাহেবকে সব দোষ দিয়ে দেব আমরা, তাকে এই মতিউর বানিয়েছে কে, দানব তৈরি করেছে কে, তাকে আমরা যে ফ্রাঙ্কেস্টাইন ছেড়ে দিলাম, এখন আবার বলছি যে তাকে ধরবো, ছেড়ে দেব না। দানবদের আসলে বিচার প্রক্রিয়া নিয়ে আমরা একটু কথা বলবো। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সংসদে বলেছেন, আমলাতন্ত্রের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে। দেশের প্রশাসন থেকে দেশ পরিচালনার সব ক্ষেত্রে আসলে যাদের হাত দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবার কথা, তাদের হাতে যদি সম্পদ লুণ্ঠন হয়, দুর্নীতি হয়, সেক্ষেত্রে আসলে মানে সুশাসন কতটা প্রতিষ্ঠিত হবে? আমরা জনাব ইলিয়াস খান আপনার কাছে শুনতে চাই। কামাল ভাই, এটা খুব চমৎকার টার্ম ইউজ করেন, বেনজিরের উৎপাদন কোথায়। এটা খুব চমৎকার টার্ম এই কারণে, এটি হচ্ছে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা। যে বেনজির সাহেব কী বলেছেন একটু আগে, তিনি যে উদাহরণ দিলেন, বিরোধী দল দমন করার জন্য তাকে কি একদম সর্ব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি একজন পুলিশকে বলেছেন যে অস্ত্র কোমরে থাকে কেন, অস্ত্র থাকবে হাতে। আমি যদি সরাসরি বলি, গত 15 বছর ধরে যে গণতন্ত্রের নামে যে দুঃশাসন চলছে, বিনা ভোটের সরকার, এগুলো টিকিয়ে রেখেছে প্রশাসন এবং আমলাতন্ত্র। আপনি নিশ্চয়ই আপনার চোখে দিয়ে যায়নি, কামাল ভাইয়ে যায়নি, ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব নৌকার পক্ষে প্রকাশ্য ময়দানে ভোট চান। তাদের এই যে শাসন, আমি কর্তৃত্ববাদী বলে অনেকে বলেন ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, এটি টিকিয়ে রাখার জন্য কিছু অর্গান লাগবে। এখন সেই অর্গান ইউজ করছে পুলিশ এবং আইনশৃঙ্খলা আমলাতন্ত্র। পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতগুলো ইউনিট আছে, আমলাতন্ত্রের যত ধরনের মেকানিজম আছে, এগুলো ইউজ করে তারা, আমরা কিন্তু দেখেছি 18 সালে ভোটগুলো কীভাবে তারা করেছে, দিনের পর রাতে করেছে। এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাইরে দায়িত্ব ছিল, ভিতরে দায়িত্ব ছিল আমলা, ছোট আমলা, বড় আমলা, তারা সর্বত্র সহযোগিতা করে, এবং দলীয় ক্যাডার তো সঙ্গে আছে। আপনি লক্ষ্য করবেন, এই সুযোগে আমি বলে নিই,
যে পুলিশ যে দুর্নীতি করছে, এত বড় দুর্নীতি, কয়েকটি ঘটনা ঘটেছে। কালকে এই মিলন ভাই একটা ট্রাম ইউজ করছে পার্লামেন্টে, কিন্তু হিমু শৈলীর, আমি ট্রামটা ভুলে গেছি, খুব চমৎকার ট্রাম ইউজ করে, যদিও 15 বছর ধরে এই অবৈধ শাসনের তিনিও একজন সহযোগী, সেটি ভিন্ন প্রশ্ন। কিন্তু ভিন্ন প্রসঙ্গ না, হয়তো উনিও যদি এই ক্যাবিনেটে থাকতেন জি তাইলে এটা বলতেন, এটা নিশ্চিত ধরে নেওয়া যায়। তো আমি যেটি বললাম যে দুর্নীতি শাসন ব্যবস্থা যদি ঠিক না হয়, আর বেনজির মতিউর সাহেব, এই দুজন ধরবে। একটা বদিউর রহমান সাহেবের একটা লেখা পড়লাম আমি প্রথম আলোতে, মানে ওনার বইয়ের উদ্ধৃতি দিয়েছে যে মতিউর রহমান সাহেবকে যখন রাজশাহী, চিটাগাং থেকে রাজশাহী চেঞ্জ করা হয়, তৎকালীন সেনা প্রধান সহ ওনাকে ফোন দিয়েছে, কিন্তু বদিউর রহমান সাহেব বলছেন না, আমি যতদিন চেয়ারম্যান আছি। এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসে যখন বদিউর রহমান সাহেব টকশোতে এসে বলেছেন প্রথম, হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় এসে যখন বদিউর রহমান সাহেবকে ট্রান্সফার করে দিয়েছেন, অন্যত্র দিয়েছেন, তার ঠিক পরে মতিউর রহমান সাহেব আবার চিটাগাংয়ে ফিরে এসেছেন। তাহলে সেনাপ্রধান যখন ফোন করে, তখন আমাদের বুঝতে হবে যে রাষ্ট্রযন্ত্র, আমরা যে কথায় বলি রাষ্ট্র সংস্কার করতে হবে, দেশের সবগুলো প্রতিষ্ঠান শেষ করে ফেলা হয়েছে। যারা এখন যাদের হাত দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা, যেসব আমলাদের কথা বলা হচ্ছে, তারাই যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, তাদের হাত দিয়ে যদি সম্পদ লুণ্ঠন হয়, তাহলে সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? সেটি তো আমারও প্রশ্ন, আপনার সঙ্গে আমারও প্রশ্ন। সুশাসন প্রশ্ন করতে হলে চিরুনি অভিযান চালাতে হবে। এই যে একজন কর্মকর্তাকে আনার জন্য সেনাপ্রধান ফোন করবে, এই যে সংস্কৃতি, এবং এদের অনেকের সঙ্গে এই যাদের নাম এসছে, এদের সঙ্গে রাজনৈতিক পর্যায়ে অনেক, এবং তিনি আরেকটি কথাও লিখেছেন, যে মতিউর রহমান সাহেব কথা লিখেছেন যে তিনি সায়াসেমিক কিবরিয়ার বেডরুমেও যেতেন এবং সাইফুর রহমান সাহেবের বেডরুমেও যেতেন, এবং সাইফুর রহমান সাহেবের স্ত্রী মারা যাওয়ার পরে তিনি গিয়ে গুলিস্তানে গিয়ে খুব কান্নাকাটি করেছেন। হ্যাঁ, তো এইসব সংস্কৃতির রাজনৈতিক আশ্রয়, যে আপনি লক্ষ্য করুন যে পিকে হালদার, আমরা শুনেছি তিনি পালিয়ে গেছেন, এবার শুনেছি কি সত্য, এবং তিনি তার দুর্নীতির বিষয়গুলো চাউর হওয়ার পরে তিনি পালিয়ে যাওয়ার 13 মিনিট না 14 মিনিট আগে নাকি পরে নাকি গিয়েছে যে তিনি দেশ থেকে নিষেধাজ্ঞা। তারপর বেনজির সাহেব, তিনি প্রথম দিকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি বিদেশ গেছেন কিনা আমি জানি না, বাট আমরা কিন্তু জানি যে এখন যে সিস্টেম এসছে, যদি আপনি কোনো এয়ারপোর্ট দিয়ে যান, সেটিও ডকুমেন্ট থাকবে। যদি আজকে একটু আগে আপনাদের অফিসে শুনলাম বেনজির সাহেবের নাকি 60টি পাসপোর্ট কি বলে যে তিনি তৈরি করেছেন, একটু এই খবর এসে আমার চোখে পড়ে না এখনো। এইসব কর্মকর্তারা এতটা ফ্রি স্টাইল এবং তারা এতটা সরকার ঘনিষ্ঠ, দে ক্যান ডু এনিথিং। একাধিক পাসপোর্ট আমি কিন্তু করতে পারবো না, বা আমরা করতে চাইবও না, করার সুযোগও নেই, কিন্তু তারা কিন্তু করতে পারছেন। এর কারণ হচ্ছে পুরো, আমি যে কথাটি বললাম, পুরো রাষ্ট্রযন্ত্র এখন একটি গোজামিলের মধ্যে আছে, জোড়া তালে দিয়ে রাষ্ট্রকে। আমি একটু আবারও যেতে চাই জনাব মোস্তফা কামাল আপনার কাছে, যে এই যে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিল, তার আগেই চলে গেল, তারপরে নিষেধাজ্ঞা দিল। মতিউর রহমানের ব্যাপারে উনি যখন লাপাত্তা, হদিস নেই, তখন আবার নিষেধাজ্ঞা দিল। মানে তারা আসলে কোথায় আছে? বিচারের মুখোমুখি করা কি সম্ভব? একটা তামাশা যেটা বলা চলে। তার মানে তারা অপকর্ম করার পর বিষয়টা করেন, নাকি বিষয়টা করে অপকর্মটা করেন? এই দুটার জবাব বের করাও কিন্তু খুব কঠিন। আবার সহজেই কারণে যে তাদের কাছে এগুলো খুব কঠিন কাজ না, একটা না একটা পাসপোর্টে তারা যেতে পারেন, যাওয়ার ওই ব্যবস্থা আছে, বা তাদেরকে নিয়ে যাওয়ার মতো আয়োজক আছে, তারা কিন্তু ভাগ্যবান। আপনি দেখেন পুলিশ অ্যাসোসিয়েশন থেকে বিবৃতিটা নিশ্চয়ই আপনি পড়েছেন, তারা অন্তত বলতে পারতেন যে আমরা কিন্তু বেনজির না, যে বেনজিরের বিচার হোক, আমরা কিন্তু সবাই বেনজির। আমি আপনার উত্তরটি নিব, এসেই নিচ্ছে। আমি একটু বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা শুনছিলাম জনাব মোস্তফা কালাম, আপনার কাছেই আসলে আসি। এই যে তাদের এখন দুজনই কিন্তু লাপাত্তা, বেনজির বলি আর মতিউর বলি, কারো কোনো হদিস নেই, কেউ বলছেও না যে তারা দেশে আছে, বা বলার দরকার বিচারের মুখোমুখি করা সম্ভব। আমি যেটা বলছিলাম যে তাদের, যদি আপনি ডিজিটাল ভাষায় বলেন, ফলোয়ার্স প্রচুর, অথবা ছাপনা প্রচুর, অথবা সাগরাত প্রচুর, তাদেরকে সেভ করার জন্য প্রচুর ঘাটে ঘাটে লোক আছে, বিমানবন্দর দিয়ে নিয়ে যাওয়ার লোক আছে, ভিসা করে দেওয়ার লোক আছে, পাসপোর্ট করে দেওয়ার লোক আছে। আবার একজন সম্ভবত মাথা নেড়া করে চলে গেছেন, গিয়ে দেখেন ওনার মাথা নেড়া করে দেওয়ার লোকও আছে। অর্থাৎ তাদেরকে সেভে নিয়ে যাওয়ার জন্য। মতিউরের কথা বলছি, সে কি আসলেই গেছে? আসল নকল বের করা কঠিন, তিনি যে নাই আমাদের সামনে এটা পরিষ্কার গুঞ্জন। তো এখন তাদের যে পরিমাণ মুরিদও বলতে পারেন যে আছে, তো
তো পুলিশ অ্যাসোসিয়েশন তারা কিন্তু টাটকা অফিসার, সবাই কেউ সাবেক না, তাদের বোধ খুব একটা জরুরি ছিল না যে এই একজন বেনজির বা একজন আসাদ মিয়ার পক্ষ এইভাবে নেয়া, কোনো দরকার ছিল না, তাদের বিরুদ্ধে তো অভিযোগ ছিল না। কিন্তু তারা দেখা গেল টোটাল বাহিনীটাকে সামনে নিয়ে এসে প্রতিপক্ষ করে ফেললেন সাংবাদিকদেরকে। আবার বাস্তবতা হচ্ছে বর্তমানে যে অভিযান বলেন আর যুদ্ধ বলেন, এটার ফ্রন্ট লাইনে কিন্তু সাংবাদিকরাই, গণমাধ্যমে কিন্তু এইসব তথ্য সামনে এনেছে। তো এখানে তো প্রশ্ন আসে, পুলিশের ইন্টারনালি তো গোয়েন্দা আছে, বা যেটা শুল্ক গোয়েন্দা বিভাগ NBR এর যেটা, সেটারও কিন্তু ইন্টারনালি মনিটরের ব্যবস্থা আছে। তাদের কারো কিন্তু নজরে পড়লো না যে ওখানে একজন মতিউর সাহেব আছেন এই কিসিমের, তাদের কারো নজরে পড়ে না এটা, বরং তার সেবা দেওয়ার প্রচুর লোক পাওয়া গেছে। আবার ইলিয়াস ভাইয়ের কথা যেটা এসেছে বদিউর রহমান সাহেবের লেখা দিয়ে, যে এই ব্যক্তি একই সাইফুর রহমান সাহেবের ওখানেও হাজিরা দিতেন, আবার শাহ ASM কিবরিয়ার ওখানেও হাজিরা দিতেন। এই পাইপলাইনটা বা এই রুটটা এত সুন্দর, ঠিক যেই রুটে বিএনপি আমলে আশরাফুল জন্ম নিয়েছিল বা কোহিনুররা জন্ম নিয়েছিল, যেহেতু এরা 15-16 বছর একটা না আছে, তাদের প্রোডাকশনটা একটু বেশি, সময় বেশি তাদের। এখানে বেনজির বা এরকম আরও অনেক নজিরবিহীন জন্ম হয়েছে। তো সেই ক্ষেত্রে রাজনীতিবিদরা যদি নিজেরা একটা সিদ্ধান্ত নেন অথবা দেন অথবা জানান, বিএনপি কিন্তু এই মুহূর্তে অন্তত এতটুকু বলতে পারে যে তারা যেহেতু অপোজিশনে আছে, তাদের বলারও কিন্তু সুযোগ আছে। কথা বলতে দেওয়া হয় না, গড়ে হরি বলে এই কথা ঠিক না। তারা তো কমিটমেন্ট করতে পারে যে আমরা এরকম বেনজির পয়দা করব না, এই কমিটমেন্ট তো দিতে পারে। আচ্ছা, আওয়ামী লীগের দিক থেকে মাঝে মধ্যে একটু একটু বলা হয় যে বিএনপি আগে করেছিল, এটা একটা কায়দা কানুন, একটা ঢাকা দেওয়ার জন্য পেছনের একটা সামনে নিয়ে আসা। তো এটা না করে রাজনীতিকরা যদি আগে শুদ্ধ হন, প্রশাসন শুদ্ধ হতে কিন্তু বাধ্য। রাজনীতিবিদরা প্রকারান্তরে সময়ে সময়ে প্রশাসনের লোকদের হাতে কিন্তু জিম্মি হয়, সেটা আমরা দফায় দফায় দেখেছি। তো বিশেষ করে আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দলের এটা কিন্তু হওয়া উচিত না। এই দলটি স্বাধীনতার সাথে সম্পৃক্ত বাংলাদেশের নেতৃত্ব দানকারী সংগঠন, তারা যদি ওই আমলা চক্রের হাতে এইভাবে জিম্মি হয়ে যায়, দেখা যায় কিন্তু এক একটা ঘটনা যে তারা জিম্মি, মতিউরদের কাছে জিম্মি। এবং এইসব তথ্য কিন্তু পত্র পত্রিকায় অল্প অল্প করে হলো এসেছে, কে কাকে নির্বাচনের সময় রাজনীতিবিদ ছাড়া কি এই মতিউররা তৈরি হওয়া সম্ভব না। অবশ্যই রাজনৈতিক একটা প্রণোদনা আছে, তাদের শেল্টার ছাড়া কি? অবশ্যই শেল্টার ছিল এবং এখনো আছে। কথাগুলোতে আপনি দেখেন না, গতকালকে একজন মন্ত্রী বলেছেন যে যাদেরকে নিয়ে কথাবার্তা হচ্ছে, লেখালেখি হচ্ছে, তাদের মধ্যে বেশ নিরীহ লোকও আছেন। কেন দরকার হয়ে গেল এটা জরুরি এই কথাটা বলা এখন? উনি বলুক নিরীহ লোককে, তো অন্তত বলে দিলে হয় যে XYZ অমুক অমুক নিরীহ, এতটুকু বলে দিলেও তো হয়। তো এই মেসেজগুলো কেন দিচ্ছেন? কি এই দিকেও বলছেন, ওই দিকেও বলছেন, ক্ষণে বলছেন কাউকে ছাড় দেওয়া হবে না, আবার ক্ষণে বলছেন যে সবাইকে যেন এই দুর্নীতিবাজ বলা না হয়। তো আপনি দুইটাই কিন্তু বাড়তি কথা, কাউকে ছাড় দেওয়া হবে না, আপনারা বলছে কে ছাড়তে? জি, আমি আসবো না করলে আপনি বলছেন কেন ছাড় দেওয়া হবে না? একটু আমি জনাব বলছেন কেন সবাইকে দুর্নীতিবাজ বলবেন না? সবাইকে কি বলছে কেউ? সাংবাদিকরা কি বলছে? গণমাধ্যম তো সুনির্দিষ্ট করে নাম ধরে ধরে জমিনের CSRS সহই লিখছে, আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আমরা দেখি যে গণমাধ্যমে না আসলে কি আমরা আসলে যে দুর্নীতির বিষয়গুলো বা দুর্নীতিবাজদের কি আমরা ধরতে দেখি কিনা, না একজনও দেখি না, বা বিচারতা আনা হয় কিনা? প্রত্যেকটা ডিপার্টমেন্টের এগুলো এদের তদারকির জন্য কিছু প্রতিষ্ঠান আছে। যেমন ধরুন বেনজির সাহেব যে গোপালগঞ্জে তার রিসোর্ট বানিয়েছেন, এটি কিন্তু একদিনে বানাতে পারেন, ইট টেকস লং টাইম, হয়তো 7-8 বছর লেগেছে। বাংলাদেশের যে অভিজ্ঞতা আমাদের, 7-8 বছর না লাগুক, 5 বছরই লাগলো ধরুন। এবং সেখানে সে কিন্তু 1-2 বিঘা না, শত বিঘা জমি তিনি কিনেছেন, এবং এগুলো খুব ভালোভাবে কিনেছেন বলে মনে হয় না। কারণ অনেক হিন্দু ভদ্রলোক আছেন যারা বাংলাদেশ সংখ্যালঘু, তারা কিন্তু কমপ্লেন করেছেন যে আমার জমি জোর করে নেওয়া হচ্ছে। এবং এটা দৃশ্যমান জিনিস, ধরুন যদি টাকা হতো ওকে আমি এক জায়গায় রেখে দিলাম, কেউ জানলো না, বাট এটি 400 বিঘা 500 বিঘা জমি যদি আমি এক জায়গায় কিনি, সেটা দৃশ্যমান না, কিন্তু কোনো ব্যবস্থা নেই। সেটাই বলছিলাম, সেটা একা একা কিনে নিতে তো নেই, ওনার আশেপাশে সেটাই ছিল। তারপরে রিসোর্টগুলো বানাচ্ছে, দেখেই তো বোঝা যায় যে এই রিসোর্ট কি চাকরির পয়সা দিয়ে, চাকরি করা অবস্থায় যদি কোনো ব্যবসাও করেন সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে, ব্যবসা করার সুযোগ আছে কিনা। সার্ভিস হলে কামাল ভালো বলতে পারবেন। এক্ষেত্রে আসলে যে যারা দুর্নীতি নিয়ন্ত্রণ বা তদন্তকারী সংস্থাগুলো রয়েছে, তারা আসলে কি করেন, মানে তারা কি এসব দেখার? এখন আমাদের সমস্যা হচ্ছে কি, এখন দুর্নীতি যারা এগুলো তদারক করবেন তাদের জন্য আবার একটা প্রতিষ্ঠান করতে হবে, তারা যাতে দুর্নীতি না করতে পারে। সেটি আমরা গণমাধ্যমের কর্মী হিসেবে সবাই জানি
যেমন অনেকেই পার পেয়ে যান, যেমন এই মতিউর রহমান সাহেবের কথা বলা হয়েছে, তিনি 4 বার পার পেয়েছেন। আমি জানি না বেনজির সাহেবের বিরুদ্ধে কোনো, না বেনজির সাহেবের বিরুদ্ধে অভিযোগের সুযোগ নাই, কারণ তিনি এক সময় নাকি দাবি করতেন যে সরকার তিনি টিকিয়ে রেখেছে। এখন এমনও কথা আছে যে থানায় গেল ওসি সাহেব এমপিরও সালাম দিতে চায় না, যে তোরা কারা, তোদের তো ক্ষমতা রাখছে আমরা। তো এই যে বাস্তবতা, যে কথাটা আমি বললাম যে রাষ্ট্র সংস্কার করতে, পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে। এই ব্যবস্থার যদি সংস্কার না হয়, এই বেনজির সাহেব বা মতিউর রহমান সাহেব এই 1-2 জনের আমরা পেয়েছি। এবং আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আমি বলি, গণমাধ্যমে না আসা পর্যন্ত কিছু কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সেটা যদি চাপ প্রয়োগ করা হয়, তারপর আবার ইভেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বক্তব্য শুনে মনে হয় যেন গণমাধ্যম অতিরঞ্জিত কিছু করছে, এদের বিরুদ্ধে কমপ্লেন, পুলিশ যেটি করেছে। এখন গণমাধ্যম হচ্ছে আমলাতন্ত্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ, এদের 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 অভিন্ন শত্রুতে পরিণত হচ্ছে গণমাধ্যম। কারণ বেনজির সাহেব যেগুলো করেছেন দীর্ঘদিন ধরে, খুব কি বলে যে তিনি সবখানে খুব সততার কথা বলতেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে দেখছি, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু কোনোদিন ব্যবস্থা নেওয়া হয় না। আমি যেটা আগেই বলেছি, এটি তো একদিনও তিনি করেননি। এবং যখন তার ওয়াইফের নামে করে, অনেকে কিন্তু এটা একটা প্রচলিত কৌশল, ওয়াইফ বা ছেলে মেয়ের নামে করা হয়। তো ওয়াইফ যখন 200 বিঘে জমি কিনতে যায় সাপোজ, হ্যাঁ, তিনি এই টাকা কোথায় পেলেন সেটি আমাদের দেখার প্রয়োজন আছে না, কিন্তু আমরা কিন্তু দেখি না, সবাই পার পেয়ে যাচ্ছে। সুতরাং যে কথাটা বলেছি, রাষ্ট্র সংস্কার করতে না পারলে এগুলো আসলে এইসব বেনজির বা মতিউর রহমান সাহেব, আরও কয়েকজন আবেদ, আসাদুজ্জামান মিয়াটা তো মনে হয় যে বিরাট অপরাধ করছে সাংবাদিকরা তার বিষয়গুলো তুলে ধরে। সুতরাং এই যে আমলাতন্ত্র, এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের যে নেক্সাস তৈরি হয়েছে, এরা মিলে মিশে যে লুটপাট করছে এবং সাংবাদিকরা এর বিরুদ্ধে কথা বলছে, এই জন্য সাংবাদিকদের তারা শত্রু বানিয়েছে। যদি বাংলাদেশের, আমি জানি না ইন্ডিয়া একটি টার্ম আছে গদি মিডিয়া, বাংলাদেশে কি মিডিয়া বলবে জানি না, প্রেস ক্লাব দেখলেই, প্রেস কনফারেন্স মাননীয় প্রধানমন্ত্রী দেখলেই বুঝবেন। আমি ফেসবুকে একটু দেখে আসলাম যে প্রশ্ন কোথায়, মানে সবাই স্তুতি করে কথা বলছেন, কিন্তু প্রধানমন্ত্রীকে কি প্রশ্নটি করবেন সেটি কিন্তু আর করছেন না। তো এই অবস্থায় আমি মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। তারপর কিছু বিষয় কিন্তু আলোতে আসে, শুধু মিডিয়ার কল্যাণেই। মিডিয়ার কল্যাণে যদি কিছু না আসে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, দুদক বলেন, বা সরকারের অন্যান্য যে অর্গানগুলো আছে, তাদের কিন্তু ন্যূনতম টনকও নড়ে না। আমি আবারও আসবো আপনার কাছে, জনাব মোস্তফা কামাল। আপনার কাছে আসতে যে কৃষি অর্থনীতিবিদ সমিতির একটি অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন দেশ থেকে প্রতি বছর 700 থেকে 800 কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে। এই ডলার সংকটও দেখা যাচ্ছে। পাচার ঠেকানো গেলে কি দুর্নীতি কিছুটা বন্ধ হবে বলে মনে করেন কিনা, এবং পাচার বন্ধে কোনো উদ্যোগ আমরা বাজেট বলেন বা দেখছি কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত পাচারের কিন্তু স্বীকারোক্তি নাই এখন পর্যন্ত। বলা হচ্ছে যে পাচারকৃত অর্থ ফেরত এলে নানান প্রণোদনা, পাচার হচ্ছে সেটি হয়তো বলা হচ্ছে, কিন্তু কারা করছে, কিভাবে করছে সেগুলো কিন্তু নেই আজ পর্যন্ত। স্পেসিফিক কিছু এখনো স্বীকার করা হচ্ছে না। পাচার স্বীকার না করে বলা হচ্ছে যে পাচারকৃত অর্থ যদি ফেরত আনা হয়, জি, তাহলে একটা প্রণোদনা দেওয়া হবে। পার্লামেন্টও বলা হয়েছে। তো পাচার হচ্ছে এই তথ্যটা আগে দেন, সেটা তো দিচ্ছেন না। তো আবার পাচারকারীদের জন্য আপনি সামান্য পোস্ট অফিসেও যদি কোথাও টাকা পাঠাতে যান বা ব্যাংকিং চ্যানেলেও যান, এই লোকালি কত ঝক্কি ঝামেলা, কত কাগজপত্র, কিন্তু যারা পাচার করছে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এই পাচারের তথ্য কিন্তু গণমাধ্যমেরই মাধ্যমে এসেছে, কোনো সরকারি বাহিনী বা সংস্থা, আপনি যেগুলো বলছেন নিয়ন্ত্রণকারী সংস্থা বা তদারকি সংস্থা দিয়ে আসেনি, গণমাধ্যম দিয়ে এসেছে। এবারও যেটা এসেছে এই গণমাধ্যম দিয়ে এসেছে, বিভিন্ন মিয়া সাহেবদের, যেটা বেনজির বা আসাদ মিয়াদের। তো এই গণমাধ্যম এখানে একটা অপরাধীর জায়গায় আছে। ছোট্ট একটা খেয়াল করেন, একদিকে পুলিশ অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে প্রতিপক্ষ বলছে, ঠিক একই সময়ে আপনার নজরে পড়েছে কিনা পুলিশ হত্যাকারীর একজন আসামি আছে, তার নাম হচ্ছে আরাব খান। ইলিয়াস ভাই নিশ্চয়ই জানেন আরাব খান। হ্যাঁ, এখন দুবাইতে আছে। পুলিশ হত্যার বিরুদ্ধে প্রথম অভিযোগ হচ্ছে সে একজন পুলিশ হত্যা করেছে। এরপরে সে বিভিন্ন পুলিশের আস্থাভাজন হয়েছে, স্বর্ণ চোরা কারবারে সহ নানান কিছু। সেও কিন্তু গত পরশু সাংবাদিক পিটিয়েছে দুবাইতে। তো এখানে বাংলাদেশের পুলিশ এখনো পিটায় নাই এই ইস্যুতে। অর্থাৎ পুলিশও সাংবাদিকদেরকে প্রতিপক্ষ মনে করে, আবার পুলিশ হত্যাকারীও সাংবাদিকদেরকেই প্রতিপক্ষ মনে করে। এর আগে আপনার নিশ্চয় মনে আছে যখন ক্যাসিনো কাণ্ড সামনে এলো, সেটাও কিন্তু গণমাধ্যমে এসেছে। তখন সাংবাদিকদেরকে মস্করা করা হয়েছে। যুবলীগের যখন চেয়ারম্যান ছিলেন তিনি ওই সময়,
সম্ভবত ওমর ফারুক ওনার নাম, ওমর ফারুক চৌধুরী। তিনি বলেছিলেন সাংবাদিকরা এতদিন কোথায় ছিল, এতদিন কি আঙ্গুল চুষেছেন, হুবহু ভাষা এটা ছিল। অর্থাৎ সাংবাদিকরা এতদিন কোথায় ছিল, দোষটা সাংবাদিকদের। এবারও কিন্তু যখন শুরুতে বেনজির সাহেবের ঘটনা আসলো, ক্ষমতাসীন দল থেকে বলা হয়েছে গণমাধ্যম এতদিন কোথায় ছিল, অর্থাৎ দোষী যাবতীয় গণমাধ্যম। আবার যখন গণমাধ্যম একটা একটা করে সংবাদ সামনে নিয়ে আসছে, এখন আবার বলছে যে সাংবাদিকরা অতি উৎসাহী হয়ে এগুলা করছেন। অর্থাৎ সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা একটা কমন শত্রুতে পরিণত হয়েছে। কিন্তু বলার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী এরা, মানে এরকম একটা বক্তব্য কোন পত্রিকা আমি দেখেছি। ওগুলো একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু বাস্তবে যেটা গণমাধ্যম কিন্তু এক ধরনের, বা সংবাদকর্মীরা, আপনি আমি, আমরা যারা কাজ করি তারা কিন্তু অনেকটাই অসহায়, নিরীহ শ্রেণী। আমাদের কাছে কিন্তু অস্ত্র নেই, কিন্তু আমাদের প্রতিপক্ষটা কিন্তু অস্ত্রবান, ব্যাটালিয়ন আছে, এই আছে সেই আছে, তাদের আমাদের নেই। তো আমাদের অবস্থা অনেকটা ওই যে সুকুমার রায়ের একটা ছড়া পড়েছি আমরা, কি যেন, করে নাকো ফুসফাস মারে নাকো ডুস ডাস। অর্থাৎ এতই নিরীহ আমরা, দু কলম লিখি বা দু লাইন বলি, তাতেই কিন্তু তারা হজম করতে পারেন না। এটা আমাদের জন্য এক ধরনের নিয়তির মতোই হতে পারে, অথবা এক ধরনের কঠিন এক বাস্তবতা। ধন্যবাদ। আমি একটু জনাব ইলিয়াস খান আপনার কাছে একটু প্রশ্ন রেখে বিরতিতে যাব। প্রশ্নটি হচ্ছে যে এই যে নিশ্চয়ই যারা অবৈধভাবে অর্থ উপার্জন করেন বা কালো টাকা বলি, মানে এইসব টাকা কিন্তু দেশ থেকে পাচার হচ্ছে, এবং পাচার বন্ধে আমরা কোনো উদ্যোগ দেখছি কিনা, বা এইভাবে যদি পাচার হতে থাকে তাহলে কি দুর্নীতির লাগাম টানা সম্ভব কিনা, এই প্রশ্নটি রেখে আমি একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, দেশ সন্ধানের একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আমাদের সঙ্গে জনাব ইলিয়াস খান, আপনার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম আসলে যে টাকা পাচার হতে থাকলে কিংবা সুযোগ থাকলে সেক্ষেত্রে দুর্নীতির লাগাম টানা সম্ভব কিনা। আর একটি বিষয় হচ্ছে দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক্ষেত্রে শুদ্ধি অভিযান দরকার কিনা। না, এগুলো দরকার অবশ্যই। আপনি সাম্প্রতিক একটি প্রমাণ দেখবেন, রিপোর্ট এসেছে গত কদিন আগে, যে আগে বাংলাদেশে যারা টাকা পাচার করে এটার বড় অংশ থাকতো সুইস ব্যাংকে। সুইস ব্যাংক এখন এটি গোপন রাখতে পারে না, সেটি তাদেরকে জানাতে হয় আন্তর্জাতিক সংস্থা বা যেখানে তাদের জানানো কথা। এ কারণে কিন্তু 65% টাকা তুলে নিয়েছে, জানেন, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এবং এখন টাকা যাচ্ছে মূলত, বলা হচ্ছে যে কানাডায় সেকেন্ড হোম হচ্ছে। আপনি চিন্তা করুন না, 7 থেকে 8 বিলিয়ন ডলার যদি প্রতি বছর, এবং উনি কিন্তু একজন সরকার পন্থী আমলা ছিলেন এবং পরে মন্ত্রী হয়েছিলেন, তাই না? কারণ ভাই ওনার মুখ থেকে বলেছেন যে 7 থেকে 8 বিলিয়ন ডলার প্রতি বছর। আমাদের যে রিজার্ভ আছে তার অর্ধেক, হ্যাঁ, রিজার্ভ এখন 16-17 বিলিয়ন ডলার আছে, যদি সবসময় বাড়িয়ে বলা হয়। চিন্তা করুন যে এই টাকাগুলো দেশের বাইরে যাচ্ছে এবং এগুলো বন্ধে কোনো কার্যকরী ব্যবস্থা আসলে নেই। এবং বাংলাদেশে যারা বাইরের সম্পদ করছেন ম্যাক্সিমাম টাকা কিন্তু হুন্ডির মাধ্যমে যায়। যেমন কালকে একটি ছবি এসছে যে মতিউর রহমান সাহেব তার মেয়ের দামি গাড়ি বাড়ি কিনেছেন। বাংলাদেশ থেকে বাইরে টাকা পাঠানো কিন্তু অনেক জটিল, এমনি পাঠানো, ব্যাংকিং সিস্টেমে পাঠানো অনেক কঠিন। সেক্ষেত্রে হুন্ডি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। সুতরাং সরকার আন্তরিক হলে অনেক কিছুই করতে পারে, এগুলো বের করতে পারে আমার ধারণা। কিন্তু এখন বেগমপাড়াও বড় হচ্ছে, তারপরে মালয়েশিয়ার সেকেন্ড হোম, এদের সংখ্যা বাড়ছে এবং কোটিপতির সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ বোধহয় খুব বড়, কত সিরিয়ালে জানি কত নম্বর, খুব কাছাকাছি 1, 2, 3 এর মধ্যে আছে। এই সব কিছু সুশাসন না থাকলে এগুলো কোনো কিছু হবে না। আমরা ক্যাসিনোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান দেখেছি, দুর্নীতির বন্ধে এরকম অভিযান দরকার কিনা? এই যে অর্থনীতিকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে, দুর্নীতি বন্ধের অভিযান কে চালাবে? যে চালাবে, ধরুন পুলিশ চালাবে। আমি আপনাকে অ্যারেস্ট করবো, আমি পুলিশ, আমি তো দুর্নীতি করছি, আমি আপনাকে কীভাবে অ্যারেস্ট করবো? দেখুন না যে বেনজির সাহেবের বিষয়টা আসার পর পুলিশের হাতে ঘা কিভাবে লেগেছে, তারা কত বড় বিবৃতি পাঠিয়েছে। এত দীর্ঘ বিবৃতি দেখিনি অনেক দিন আমরা, হ্যাঁ। এবং বিবৃতিটা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে তাদের খুব অতিরঞ্জন, সাংবাদিকরা অতিরঞ্জন করেছে। তাহলে কি বেনজির সাহেবের সম্পদ আর কম? এটা কি সাংবাদিকরা বাড়িয়ে লিখেছে? আসাদুজ্জামান মিয়া সাহেবের সম্পদ কি আরো কম? এটা কি সাংবাদিকরা বাড়িয়ে লিখেছে? সেটি কিন্তু বলতে পারিনি। বাট তারা প্রচ্ছন্ন, এবং অনেক সময় প্রচ্ছন্ন না, সরাসরি তারা হুমকি দিয়েছে এবং বলা হচ্ছে তোমরা ফার্দার এগুলো তো আর চিও না। কারণ প্রেস কনফারেন্স যারা করেছে, আমি তাদের প্রতি অনেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনেকে এসবের সাথে জড়িত। সুতরাং যে কথাটা আমি বলতে চাই, আপনি যে প্রশ্নটি করেছেন, রাষ্ট্রযন্ত্র যদি ঠিকভাবে চলে, জনগণের কাছে তাদের যদি জবাবদিহিতা থাকে এবং যদি আন্তরিকতা থাকে, তাহলে এদেরকে চিহ্নিত করা সম্ভব বলে আমি মনে করি।
জি, ধন্যবাদ। আমি একটু জনাব মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই। দেশের স্টিয়ারিং থাকলে রাজনীতিবিদদের হাতে, দুর্নীতির জন্য আসলে কাদেরকে দায়ী করবেন? মানে এই যে দুর্নীতি যারা শেল্টার দেয় বা আশ্রয়দাতা যারা, এখানে একটা ট্রেজেডি হচ্ছে রাজনীতিকদের জন্য, এই দেশটা কিন্তু জন্ম দিয়েছেন রাজনীতিকরা, এটা কিন্তু মনে রাখতে হবে। আবার নানান যেই কলঙ্কিত অধ্যায়গুলো, ওগুলোর বেশিরভাগও কিন্তু রাজনীতিকদের মাধ্যমেই, কিন্তু ওই সেতুবন্ধনটা কিন্তু আমলারা বা প্রশাসন অথবা ব্যবসায়ী অন্যান্যরা। তো ওই ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য তো একটা ঐতিহ্যের বিষয়। তো আমি গোটা আওয়ামী লীগও বাদ দিলাম, কারণ আমাদের বিভিন্ন কিছুতে এখন আমরা অনেকটাই মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রিক, এবং এটার বাস্তবতাও আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলে সেটা কিন্তু হয়ে যায়, অনেক দৃষ্টান্ত আছে। তো এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যদি স্ট্রিক্টলি চান, অবশ্যই হতে পারে। কারণ শুধু প্রশাসনের উপর ভর করলে কিন্তু বরং আরও বিপদ আছে। আপনি বোধহয় দেখেছেন গতকালের সংবাদ, যেটা যে আসাদুজ্জামান মিয়ার তথ্য সরবরাহের অভিযোগে একজন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা কিন্তু একটা মেসেজ, গুরুত্বপূর্ণ মেসেজ। তার মানে তাদের মধ্য থেকেও যে কেউ তথ্য দিবেন, সেটাও বিপজ্জনক। তো সেই ক্ষেত্রে আমি কেন বলছি এটি কি আইনসঙ্গত হলো? অবশ্যই আইনসঙ্গত হয়নি। অর্থাৎ ওই ভদ্রলোক তথ্য দিয়েছেন কি দেননি, ওটা আরেক প্রশ্ন, কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে যে তিনি তথ্য দিয়েছেন। আমি প্রকৃত ঘটনা জানি না, তারপর আপনার কাছ থেকে শুনলাম। তো এই ভদ্রলোককে বরখাস্ত করা হয়েছে, এটা কিন্তু এই সময়ের জন্য ভালো খবর না। যে কারণে আমি বারবার বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি চান, অন্যরা কি চাইলেন না সেটা খুব একটা ম্যাটার করে না। একজন প্রতিমন্ত্রী যে তথ্য দিলেন কত বিলিয়ন ডলার বাইরে হয়ে যায়, তিনি প্রতিমন্ত্রী হওয়ার অনেক দিন পরে ওনার কাছে তথ্যটি এসেছে, এরকম কি বিষয়টা তিনি জানতেন না? রাশেদ খান মেনন সাহেব যখন মন্ত্রিত্ব গেলো, এরপর একটা টার্ম চলে গেল, এখন মনে হয়েছে দেশটা ভালো চলছে না। হাসানুল হক ইনু সাহেবেরও তাই বলছে। আর দিলীপ বড়ুয়ার তারও বেশি মনে হয়, 80% মনে হয় না। হাসানুল হক ইনু সাহেব এবং দিলীপ বড়ুয়া এদের খুব বেশি মনে হচ্ছে, দেশ ঠিকভাবে চলছে। তাদের কথাকে আমরা খুব গুরুত্ব দিতে চাই না আমাদের গণমাধ্যমের অভিজ্ঞতা থেকে। তারা কোন বেলা কোনটা বলেন, কোনটা সুখে বলেন, কোনটা দুঃখে বলেন, কোনটা প্রাপ্তির আনন্দে বলেন, কোনটা অপ্রাপ্তির বেদনায় বলেন, সেটাকে আমরা ধরতে চাই না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি চান, অবশ্যই সম্ভব। বাদ বাকিরা কি চাইলেন না চাইলেন সেটা অনেকটাই মেটেরিয়াল। কারণ মাননীয় প্রধানমন্ত্রী চাইলে অনেক কিছু হয়, এটা কিন্তু এই দেশে বারবার প্রমাণিত। তো সেক্ষেত্রে ওই সুযোগ আছে, অবশ্যই প্রধানমন্ত্রীর ওই সুযোগ আছে। বাদ বাকিদের কাছে জনগণ বোধহয় খুব একটা আশা করে না, কারণ কে কতটুকু নজির, কে কতটুকু বেনজির, এটা জনগণের টুকটাক কিন্তু জানে। কোনো ক্ষেত্রে আপনি অবাক হবেন, হয়তো নিশ্চয় খেয়াল করেন, গণমাধ্যমের কর্মীদের চেয়েও সাধারণ জনগণ যাদেরকে আমরা বলি, তাদের কাছে অনেক তথ্য বেশি থাকে, কিন্তু তাদের হয়তো আমাদের মতো এরকম একটা গণমাধ্যম। আমি একটু যুক্ত করি আসলে আপনার সঙ্গে, যে এই যে বেনজির, মতিউর কিংবা স্বাস্থ্যের মিঠু, পিকে হালদার বা যাদের কথাই বলি না কেন, এদের বিচারের প্রক্রিয়া নিয়ে আপনার প্রত্যাশার জায়গা কি, বা এদেরকে কি কখনো দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা গেছে বা যাবে বলে মনে যায়নি এখনো? আমি সামাজিক বাস্তবতার কথা যেটা বলছি, ড্রাইভার মালেক নামে এক ভদ্রলোক ছিলেন, তিনি ডিজি ড্রাইভার, তো ওনার নাম স্বাস্থ্যের মালেক, ওনার নামে স্বাস্থ্যের মালেক আফজাল ছিলেন। হ্যাঁ, তো মিঠু, কোথায় বাড়ি কোথায় ঘর, ওনার নাম স্বাস্থ্যের মিঠু। নামগুলো দেখেন কি সুন্দর। ও মিঠু সাহেবের বেনজির সাহেবের কিন্তু ইয়ে ছিল। তারা তো, আমি যেটা বললাম, প্রোডাকশন হাউসগুলো কাছাকাছি, প্রোডাকশন হাউসগুলো একদম কাছাকাছি। তো যদি ঘটনাচক্রে ওই সময় মালেক সাহেব কবজা না হতেন, মালেক সাহেব 2 দিন পরে সমাজে বিত্তশালী হয়ে যাইতেন। তিনি যে ড্রাইভার ছিলেন এটা কিন্তু সামনে আসতো না, হয়তো বাসতে তিনি পাইলট ছিলেন, এবং ওইটা সমাজে প্রতিষ্ঠিত হতো। তার বউ বাচ্চা, সন্তান সন্ততি বা জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, তাদের চলন বলন কিন্তু ওই মানেরই। তো ঘটনাচক্রে ওই সময় আমরা যতটুকু জানি, সরকারের ভিতর থেকে একটা শক্ত ভূমিকা ছিল নির্দিষ্ট কয়েকজনের বিষয়ে, মালেক সহ কয়েকজনের বিষয়ে। এরপরে আপনি দেখেন যেটা ফরিদপুরে কয়েকদিন একটা আতঙ্ক ছিল যে ব্যাংকে টাকা রাখাও বিপদ। 2 ভাইয়ের ঘরেই কিন্তু টাকশাল পাওয়া গেছে, পুরান ঢাকা পাওয়া গেছে, এনুরূপম বোধহয় 2 ভাইয়ের নাম। ওদের টাকা গুনতে আবার মেশিনে কাবার করে না, পরে এটা পাল্লা দিয়ে মাপা লাগছে, এত টাকা ওদের। তো এগুলো ক্ষেত্রে সরকারের শুধু নির্দিষ্ট কোনো মহল নয়, একদম স্পষ্ট করে বললে, স্বয়ং প্রধানমন্ত্রী যদি স্ট্রিক হন এইসব বিষয়ে, তার সামনে দাঁড়ানো বা বাধা দেয়া বা বানচাল করা, ওই সাহস বোধহয় বাংলাদেশে কারো নেই, তার দলের তো মোটেই না। ওই জায়গা থেকে আমরা আশাবাদী হতে চাই। যদি দৃষ্টান্তমূলক কিছু দেখাতে চান, সেটা সম্ভব। কারণ এখানে উল্লেখ করতে হয়, বঙ্গবন্ধু সম্ভবত 73 অথবা 74 সালে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, বিরক্ত হয়ে পড়েছিলেন এই ধরনের কিছু লোকের
কর্মকাণ্ডে, তার কিছু বক্তব্য আছে, এগুলোর আমরা এখন নানানজন নানান সুবিধা মতো প্রচার করে, এগুলো কিন্তু বেদনার কথা। তিনিও কিন্তু একটা অভিযান চালিয়েছিলেন এবং দলীয় প্রচুর লোক ধরা পড়েছিল ওই অভিযানে, কিন্তু রহস্যজনক কারণে পরবর্তীতে অভিযানটার আর ফলো আপ হয়নি। আরেকটা অভিযান আমরা দেখেছিলাম 1/11-এর সময়, কিন্তু সেটা আবার বিতর্কিত হয়ে গেছে মহল বিশেষের কারণে। কিন্তু বালিশের ভিতরে যে টাকা পাওয়া গেছে ওটা কিন্তু সত্য, ওগুলো যে টাকা ওটাও সত্য, আর যেটার ভিতরে পাওয়া গেছে ওটা যে বালিশ ওটাও সত্য। ওই সময় কিন্তু আমরা গনি মিয়া নামে এক ভদ্রলোকের নাম শুনেছিলাম, বনখোর গনি মিয়া বলা হইতো থেকে, বা এই ধরনের আরও কিছু নাম। তো এগুলো যদি 1/11-এর তারাও যদি আন্তরিকভাবে চাইতেন হয়তো একটা নিষ্পত্তির দিকে যাইতে পারতেন। রাষ্ট্রের সুপ্রিম অথরিটি চাইলে অবশ্যই সম্ভব। সুপ্রিম অথরিটি যদি আন্তরিকভাবে চায়, কার্যকরভাবে চায়, বাংলার জমিনে বাধা দেওয়ার মতো কেউ নেই। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু জনাব ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই যে আসলে এই যে বেনজির আহমেদ আমরা জানি যে দেশের বাইরে চলে গেছেন, মতিউর রহমান কোথায় আছে কেউ জানে না, নিষেধাজ্ঞা জারি হয়েছে, মানে সবাই চলে যাওয়ার পরে নিষেধাজ্ঞা, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়। আমরা কি দৃষ্টান্তমূলক বিচার আগে দেখেছি, আপনার মনে পড়ে কিনা বা সামনের দিকে হবে কিনা? না, আমি খুব আশাবাদী না। আমরা হয়তো এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, যেমন মতিউর রহমান সাহেবের ঘটনা আসছে পরে বেনজির সাহেবের ঘটনা কিন্তু অনেক আড়ালে চলে গেছে। তবে আসাদুজ্জামান সাহেবের নিউ 2-1 দিনে বোধ হয় নাই, দেখবেন আর 1 বা 2 সপ্তাহ পরে এইগুলো আমরা আর মনে রাখবো না। এবং কামাল ভাই যেটি বলেছেন তাদেরকে রক্ষা করার জন্য বহু লোক রেডি আছে এবং দেখবেন সেই মাধ্যমে তারা চায়। আমরা কিন্তু বড় কোনো শাস্তি কারো দেখিনি যে বড় বড় দুর্নীতি করছে। ধরুন 1-2 বছর যেমন ক্যাসিনো কাণ্ডে ধরা হয়েছিল যুবলীগের এক নেতাকে, তিনি কিন্তু ছাড়া পেয়েছেন এবং যতদিন ছিলেন জেলের নামে তিনি হাসপাতালে ছিলেন, ভালো হাসপাতালে 5 স্টার ফ্যাসিলিটির মধ্যে ছিলেন। এবং এই দুর্নীতিবাজরা এই টাকাগুলো আবার কিন্তু এই কাজে যদি কখনো দুর্ভাগ্যক্রমে তারা যদি গ্রেফতার হন, তারা আরামায়েশে থাকবেন, দেখবেন যে কোনো। সেই সঙ্গে একটা কথা কিন্তু একদম বলতে হয়, যদি ছোট্টর মধ্যে যে অভিযান না হোক, যে ধরপাকড়টা বা যে আলোচনাটা শুরু হয়েছে, এটা যদি এবার বানচাল হয় অথবা আলোচনার বাইরে চলে যায়, হয়তো অন্যান্য ইস্যু যেভাবে ধামাচাপা পড়েছে এবার ইস্যুটা সম্ভবত ওইভাবে ধামাচাপা পড়া। আপনি বলছেন কি মিডিয়া ট্রায়ালের এটা কি মিডিয়াল ট্রায়াল না? নো ট্রায়াল না, মিডিয়া এখানে মাত্র তথ্য দিচ্ছে, কোনো রায় দিচ্ছে না। তো মিডিয়া তো, আমি সেটাই বলছি যে মিডিয়াতে সংবাদ আসছে কিন্তু বিচার তো হচ্ছে না, বা এটাকে মুখোমুখি করা কি যাচ্ছে না। বিচারের দায়িত্ব আমি সেটাই বলি, নিশ্চয়ই বিচারের দায়িত্বটা রাষ্ট্রের। রাষ্ট্র সাথে সাথে আপনি দল বা সরকারের কথাও বলতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছি, এবার যদি এটা বানচাল হয়, যার কারণেই হোক, যারাই ইস্যু দিয়ে ইস্যু ঢাকুক, অন্য আরেক ইস্যু নিয়ে আসুক, হয়তো বা রাসেল ভাইফার নিয়ে আসবে বেনজির ধামাচাপা দেওয়ার জন্য, অর্থাৎ যে কোনো কিছু চাপা দেওয়ার জন্য তারা ধামা একটা তৈরি করে রাখেন। তো এই ধামাটা যদি এবার কার্যকর হয়, এই অভিযানও কাজ হবে না, মতিউর আরও জন্ম নেবে, বেনজির আরও জন্ম নেবে, সেটা কিন্তু একদম নির্ঘাত বলা যায়। আমি যদি এবার অলরেডি তো থ্রেট দেওয়া হয়েছে, যেমন পুলিশ সার্ভিস কি অ্যাসোসিয়েশন তারা সাংবাদিকের থ্রেট দিয়েছে, এবং ইন্টারনালি যে ভদ্রলোক অ্যাসোসিয়েশন দুর্নীতি করেছে এটা কোনো অপরাধ না, যাকে সাসপেক্ট করা হচ্ছে যে এই ইনফরমেশনগুলো উনি দিয়েছে তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। এবং গণমাধ্যমের কর্মী হিসেবে আমরা সবসময় জানি যে একটা অফিসে আমরা আপনার বিরুদ্ধে যদি রিপোর্ট পাই, আপনার অফিসে একজনে কিন্তু সাধারণত দেন, ঠিক না কামাল ভাই? সাধারণত এরকম পাই যে অফিসের মধ্যে ইন্টারনাল দ্বন্দ্ব বা অনেক সৎ অফিসার আছে যারা যিনি দুর্নীতি করেন তার সম্পর্কে তথ্য দেন, কিন্তু সবাই কিন্তু থ্রেট দিয়ে দেওয়া হলো যে তোমরা এগুলো করো না। এবং এই পুলিশ কর্মকর্তা যিনি তথ্য তিনি দিয়েও থাকেন, পুলিশ কর্মকর্তা আপনি যাদেরকে দেখবেন দুর্নীতিবাদ ছাড়া খুব কম পাবেন, কিন্তু হয়তো আমার পুলিশ ভাইয়ের শুনে খুব ক্ষুব্ধ হচ্ছেন মনে মনে, এবং তারা বিবিধ দাবি করেছেন, তারা অনেক কিছু করেছেন দেশের জন্য, নিঃসন্দেহে করেছেন। করোনার সময় তারা অনেক কাজ করেছেন। এটি কি দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হচ্ছে না যে এই ধরনের সিদ্ধান্তগুলো? সেটাই তো বললাম যে সেটা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। এবং আমি তো এক কথা এক লাইনে এরা বলা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলা এবং আওয়ামী লীগ, এই যে নেক্সাস তারা গড়ে তুলেছে, তাদের এখন মূল প্রতিপক্ষ হচ্ছে গণমাধ্যমকে তারা জ্বলিয়ে রেখেছে, ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে গণমাধ্যম, যাতে ঠিকভাবে কথা বলতে না পারে। তারপরও ছিটে ফোটা যেটুকু আসছে গণমাধ্যম। আমি শেষ দিকে চলে এসেছি, আমি একটি প্রশ্ন আপনাকে, শেষ প্রশ্ন আসলে, এই যে দুর্নীতির বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক বা দুর্নীতিবাজ দৃষ্টান্তমূলক বিচার করা না হয় বা শাস্তির আওতায় আনা না যায়, সেক্ষেত্রে আসলে দুর্নীতি রোধ করা সম্ভব কিনা, শেষ কথা কি বলবেন আপনি? সেটা তো সম্ভব না। আমি দুঃখের কথা বলি, পার্লামেন্টে এই যে আবদুল্লাহ বাচ্চু বেসিক ব্যাংকটি যিনি শেষ করে দিয়েছেন, লাভজনক ব্যাংক, তার জন্য 5 বার বলছে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তাকে একবার গ্রেফতার করা হয় না, তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই তো বাংলাদেশের অবস্থা। সুতরাং সুশাসন ফিরে আসতে হবে। সুশাসন যদি না আসে, এইসব দুর্নীতিবাজদের আমাদের কুশাসন টিকিয়ে রাখার জন্য পুলিশ লাগবে, আমলা লাগবে। কিন্তু সুশাসন দিলে জনগণের কাছে যখন আপনার কমিটমেন্ট থাকবে যে জনগণের কাছে আমার জবাবদিহি করতে হবে, যেমন পার্লামেন্টে যা করুক দুর্নীতি, দুই একজন আমরা মামুরা খেলাধুলা করছে, কেউ তো বড় যে মিনন ভাই বলছেন কারণ তিনি মন্ত্রিত্ব পাননি, সব কিন্তু এক দলের। মূলত বলা হয় যে 5টি দল আছে, আসলে একটি দল। কার বিরুদ্ধে কে বলবে? যেমন বেশি সমন বলছে রাসেল ভাইপার আছে, বেজি নাই, কারণ বেজি আর রাসেল ভাইপার তো সব এক হয়ে গেছে। সুতরাং এটা তো এক এখন, আর তো কেউ কিছু বলার নাই কেউ। সুতরাং এগুলো যদি সুশাসন না আসে, এবং আমি স্পেসিফিক বলি সুষ্ঠু গণতন্ত্র না আসে, মানুষের ভোটাধিকার ফিরে না আসে, দিনের ভোট যদি রাতে হয়, তাহলে কিন্তু আমরা এগুলো রোধ করতে পারবো না। এরকম হাজার হাজার বেনজির, হাজার হাজার মতিউর রহমান, হাজার হাজার আসাদুজ্জামান মিয়া এরকম আসতেই থাকবে, এবং ভোগান্তিটা হচ্ছে সাধারণ মানুষের। আপনার আমার কষ্টার্জিত আয়, আমাদের ভাইয়েরা যারা দেশের বাইরে কাজ করেন, মিডল ইস্টের কান্ট্রি, তারা কিন্তু অনেক মানবতার জীবনযাপন করে টাকা পাঠান। সেই টাকাগুলো এখানকার দুর্নীতিবাজরা বাইরে পাঠিয়ে দেন। তারা কানাডায় শেষ করতে হবে বাড়ি করেন, তারা মালয়েশিয়ায় বাড়ি করেন, সব টাকা। এই যে আজকেও দেখে আসলাম $205 কোটি বোধহয় পাঠিয়েছেন আমাদের রেমিটেন্স যারা পাঠান এই 1 মাসের মধ্যে, কিন্তু এই টাকাটি বাইরে চলে যাচ্ছে এবং একটি গোষ্ঠী এগুলো অপব্যবহার করছে। অসংখ্য ধন্যবাদ। জি, আমি জনাব মোস্তফা কামাল আপনার কাছে একটু আসতে চাই যে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি বা বিচার আওতায় না গেলে দুর্নীতি রোধ করা সম্ভব কিনা? মোটেই না, মোটেই সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা পুলিশকে সবাই বন্ধু না ভাবি, একদম বন্ধু ভাবতেই হবে। সব পুলিশ তো নিশ্চয়ই খারাপ না, সবাই বেনজির না, সবাই দুর্নীতিবাজ না, আসাদুজ্জামান মিয়া না। যারা বিবৃতি দিয়েছেন তারাও বেনজির অথবা আসাদুজ্জামান মিয়া না, হয়তো সাংগঠনিক কারণে দিয়েছেন। কিন্তু যেটা গোলমাল করে ফেলছেন পুলিশের দিক থেকেও সরকারের দিক থেকেও, যে সাংবাদিকদেরকে প্রতিপক্ষ বানিয়ে দেয়া, সেটা কিন্তু একটা খারাপ লক্ষণ। অর্থাৎ তথ্যকে সবাই ভয় পান। তথ্য নিয়ে আপনার গোলমাল থাকতেও পারে, অপছন্দ হতে পারে, পছন্দ হতে পারে, কিন্তু তথ্য নিয়ে বোধহয় কারো দ্বিমত থাকা উচিত না। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক নিষিদ্ধ করে দিলেন। আপনি আর মানুষ পান নাই সারা দেশে নিষিদ্ধ করার মতো সাংবাদিক, এত অপরাধী। কিন্তু তখনই কিন্তু আলোচনা চলছিল যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে বোধহয় গোলমাল কিছু একটা চলছে, নাহলে সাংবাদিক নিষিদ্ধ করলো কেন? ঠিক তারপর পরে কিন্তু দেখা গেল যে ছোটোখাটো একটা হ্যাকিংয়ের খবর কিন্তু এসেছে। তো আপনি তথ্য যদি গোপন করার চেষ্টা করেন, বরং তথ্য বিকৃতভাবে প্রচার পায়, এটা সরকারের জন্যও ভালো না, গণমাধ্যমের জন্যও ভালো না, দলের জন্যও ভালো না, আর দেশের জন্য তো অবশ্যই ভালো না। সেই ক্ষেত্রে এই অভিযানে সাংবাদিকদেরকে প্রতিপক্ষ মনে না করে যদি অভিযানের লক্ষ্যে, কার্যকর অভিযানের লক্ষ্য নিয়ে আগান, অবশ্যই আমি আশাবাদী যে একটা কিছু এবার হতে পারে। আর আবারও বলবো, যদি এবার কিছু না হয় তাহলে ভবিষ্যতে কি হবে যেমন ধারণা করা যাচ্ছে না, এবং গড়পড়তা বলা যায় যে বেনজির আরো শুধু তৈরি হবে, মতিউর আরো শুধু তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ সময়ের ব্যবধানে যুক্ত থাকবার জন্য জনাব মোস্তফা কামাল এবং ইলিয়াস খান, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।